আদাব, ক্রাইম পেট্রোল দস্তকে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। ডুবে মার সালা, ডুবে মার। গুজ্জার পরিবারের নাক কেটে দিলি, সারা দুনিয়া শুধু মজা দেখলো। তরুণ প্রজন্মের সামনে একেবারে হাসির পাত্র করে দিল। আরে তোদের দুজনের তো হিজড়েদের দলেও জায়গা হবে না। থুতু দি তোদের মুখে, থুতু দি। ধুয়ে গেছে পাপ। এবার কেউ কিছু বলে দেখাক। এবার দেখবো এই রাজপুতদের পেছনে কত দম আছে। সালা এই গুর্জরদের ছোট করতে চেয়েছিল, শিক্ষা পেয়ে গেছে সালারা। জাতির জনক মহাত্মা গান্ধী জাতিবাদকে মানব সমাজের সব থেকে বড় শত্রু মনে করতেন, কিন্তু শত্রুতার পাকে বেড়ে ওঠা জাতিবাদের বিষবৃক্ষ কোনো অবস্থাতেই মরতে চায় না, বরং দিন দিন এটা প্রাণ নিয়েই চলেছে, ধ্বংসের কারণ হয়ে চলেছে। জুন 2010, নিউ দিল্লি। তোরা দুজন না ফোন না কিছু, ব্যাস এমনি চলে এলি মহারানীরা। হ্যাঁ, আয়। কি হয়েছে? টেনশনের ব্যাপার। তোর আর জামাইবাবুর সাথে একটু কথা বলতে হবে। তোরা ভেতরে আয়। আর খাও না, সিঙ্গারা ঠান্ডা হয়ে যাচ্ছে। জিজু, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। হয়েছে কি, খুশি আর বিবেক লুকিয়ে বিয়ে করে নিয়েছে। ভেরি নাইস। আরে কি ব্যাপার, তোমরা লুকিয়ে বিয়েও করে নিলে? আসলে যেভাবে আমি আর মল্লিকা করেছিলাম। আর মনে আছে রোমা, তুমি আমাদের কত সাহায্য করেছিলে? অ্যাকচুয়ালি এরা দুজন না তোমার থেকে সাহায্য চাইতে এসেছে। হ্যাঁ তো বলো না, এতে লজ্জার কি আছে? এই প্রেমিক প্রেমিকাদের পৃথিবী তো অপরের সাহায্যেই টিকে আছে। আমি মুম্বাই যেতে চাই, মডেলিং করব। বিবেক তো বিজি আছে, ওর সাথে যেতে পারবে না। আমি একা চলে যাব, শুধু তুমি। হ্যাঁ ঠিক আছে, তুই টেনশন নিচ্ছিস কেন? ওখানে আমার অফিসে কলিগ আছে, তাকে ফোন করে দেবো, সে সব ব্যবস্থা করে দেবে। আর হ্যাঁ, একদিন তোর ওই বিবেককেও পার্সেল করে দেব। আজ টিফিনে তোমার ফেভারিট পালক পনির দিয়েছি। কি ব্যাপার, আজ স্পেশাল ডিশের কোনো স্পেশাল কারণ? শুধু 5,000 টাকা চাই। আমি কি জানতে পারি যে কি শপিং করবে তুমি? সিমলা 2টো টিকিট আর হোটেল রুমস। সিমলা? সিমলা কে যাচ্ছে? আমরা দুজন, আমাদের 4th ওয়েডিং অ্যানিভার্সারি। ভুলে গেছো না তুমি? তুমি ভাবলেই বা কি করে আমি ওই দিনটা কখনো ভুলে যাব? আমি কখনো ভাবিনি যে আমাদের বিয়ে আদৌ হবে। কিন্তু আমার পুরো বিশ্বাস ছিল, কখনো কোনো সন্দেহ ছিল না। এবার তুমি এই ভাবনা চিন্তা আমার উপর ছাড়ো, আর তোমার চেকবুকটাও। চেকবুক? ঠিক আছে। আর আমি তোমায় তো সিমলা নিয়ে যাচ্ছি না। আরে 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 আচ্ছা এটা বলো, সিমলাতে আমার সাথে স্পেশাল কি করবে? সেটা তো আমি সিমলা গিয়েই বলবো। আচ্ছা ঠিক আছে, যা করবে এমন স্পেশাল করবে যাতে আমরা যখন পঞ্চমবার সিমলা যাব, দুজন না 3 জনে সিমলা যাব। তুমি, আমি আর আমাদের জুনিয়র মল্লিকা। যাও। আর 25তম বছরেও আমরা সিমলাই যাব, যদি বেঁচে থাকি তো। জিৎ, প্লিজ এরকম বলো না। আচ্ছা বাবা, আমি তো ইয়ার্কি করছিলাম। অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি চেকবুক টেবিলে রেখে যাচ্ছি, তুমি গিয়ে শপিং করে নাও। ওকে? হ্যালো, কেমন আছো জামাইবাবু? হ্যাঁ পুলকিত, কেমন আছিস? অনেকদিন হয়ে গেল, দিদির সাথে কথা হয়নি, না তোমার সাথে কথা হয়েছে? হ্যাঁ অনেক দিন হলো। আর বল। জামাইবাবু, একটা হেল্পের দরকার ছিল, গিয়ে দেখা করতে পারি কি? এক্ষুনি? হ্যাঁ জামাইবাবু, একটু আর্জেন্ট ছিল। এক কাজ কর, তুই অফিস চলে আয়। জামাইবাবু, আমি অশোক বিহার ফেজ 2-তে আছি। তাহলে ওটা তো আমার অফিসের রাস্তাতেই পড়ে। হ্যাঁ জামাইবাবু। এক কাজ কর, তুই ওখানে ওয়েট কর, আমি গিয়ে তোকে পিক করছি। আমি ওয়েট করছি আপনার জন্য। নমস্কার জামাইবাবু। নমস্কার, উঠে আয়। কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি জামাইবাবু।
আরে জয়দীপ, তুমিও এসেছো? এসব কি করছিস ভাই পুলকিত? মেরে দে কুত্তাটাকে। এই সরুন, পেছনে সরে যান, আস্তে দিন, সরে যান। স্যার, এর নাম রঞ্জিত, এর বাড়ির অ্যাড্রেস আর ফোন নাম্বার এই কার্ডে আছে। স্যার, কিছু ছোঁয়নি, যেমন ছিল তাই আছে। বাড়ির লোকেদের খবর দাও। হ্যাঁ স্যার। গুলি মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে, গুলিটা খোঁজো। ইয়েস স্যার। স্যার, ল্যান্ডলাইনের নাম্বার রিং হয়ে যাচ্ছে স্যার, কিন্তু কেউ তুলছে না। অন্য কোনো নম্বর নেই? মোবাইল নাম্বার আছে স্যার, কিন্তু সুইচ অফ। একটা কাজ করো, বডি পোস্টমর্টমে পাঠাও, অ্যাড্রেসটা নোট করো, সোজা ওখানে যাব। স্যার। এদিকে চেক করো। ইয়েস স্যার। স্যার, এদিকে আসুন স্যার। ডাবল মার্ডার। খুনি একজনই স্যার। গুলি বা কার্তুজ কোনো একটা তো পাওয়া যাবে। গোটা বাড়ির তল্লাশি নাও, আর আমার ফিঙ্গারপ্রিন্টও চাই। লকার টকার সব চেক করো। দুটো গুলি কাছ থেকে চালানো হয়েছিল, দুজনের মৃত্যুই সাথে সাথে হয়, অন দ্য স্পট। দুটো গুলি একই বন্দুক থেকে চালানো হয়েছে। একদম, না কোনো হাতাহাতি, না কোনো মারপিট, না রঞ্জিতের দিক থেকে, না মিসেস রঞ্জিতের দিক থেকে। তাহলে তো এটা চুরি মামলা মনে হচ্ছে না। খুনি এদের দুজনকেই চিনত। আচ্ছা, এদের দুজনের মৃত্যুর টাইম ডিফারেন্স কতটা? এই হবে আধ ঘন্টা 40 মিনিট। রঞ্জিতের বডি যে গাড়িতে পাওয়া গেছে সেখান থেকে রঞ্জিতের বাড়ির দূরত্ব আধ ঘন্টার। স্যার, রঞ্জিত আর মল্লিকা দুজনেই ওয়াজিরপুরের বাসিন্দা। এদের দুজনের ফ্যামিলিকে ইনফর্ম করে দিয়েছি, বডি ক্লেম করতে আসছে এক্ষুনি। স্যার, রঞ্জিত একমাত্র ছেলে, আর মল্লিকার একটা ভাই আছে পুলকিত, ও এখানে আসেনি স্যার। একমাত্র বোনের শেষকৃত্যে ভাই আসেনি। এক কাজ করো, দুটো ফ্যামিলিকেই থানায় নিয়ে এসো, জানতে হবে ব্যাপারটা কি। ইয়েস স্যার। কত শান্তিতে ছিল দুজনে, আমার কারো সাথে কোনো রকমের শত্রুতা ছিল না। শুনেছি দুজনের বিয়ে খুব একটা শান্তিতে হয়নি, দুই পরিবারের লোকই বিয়ের বিপক্ষে ছিল। ইন্সপেক্টর সাহেব, বিয়ের বিরোধী ছিলাম, সন্তানদের নয়। আমরা তো আশীর্বাদ দিয়েছিলাম। 4 বছর হতে যাচ্ছিল, সব ভুল ক্ষমা করে ওদের দুজনকে আপন করে নিয়েছিলাম। কি এমন মহাপাপ করেছিল রঞ্জিত আর মল্লিকা? আমরা গুর্জার আর আমরা রাজপুত। এটাই অপরাধ। ভালোবেসেছিল, ভালোবেসে বিয়ে করেছিল। আমাদের এই দুটো জাতের মধ্যে এসব ভালোবাসা মানা হয় না। আমি বললাম না, সব ক্ষমা করে দিয়েছিলাম, দুজনকে আপন করে নিয়েছিলাম। তাহলে আপনার ছেলে পুলকিত নিজের বোনের শেষকৃত্যে এলো না কেন? কাজের জন্য বাইরে গেছে। সে বেচারাকে তো এখনো বলেনি যে ওর বোনের সাথে এসব হয়ে গেছে। আর কি করেই বা বলবেন? লাশগুলো পাওয়ার পর থেকেই ওর ফোন সুইচ অফ আছে। মাথায় গুলি লাগার আগে রঞ্জিতকে লাস্ট কল
পুলকিত করেছিল, এটা রঞ্জিতের ফোনের রেকর্ড বলছে। আর সেই রেকর্ড থেকেই আমরা পুলকিতের নম্বর পাই। আর এটাও জানতে পারি রঞ্জিতের মৃত্যুর পরেও পুলকিতের নম্বর অন ছিল, কিন্তু মল্লিকার মৃত্যুর পর থেকে পুলকিতের ফোন সুইচ অফ। খুব অদ্ভুত ব্যাপার। আমাদের তো কিছুই অদ্ভুত লাগছে না। ও মল্লিকার নিজের ভাই সাহেব, ও এমন কিছু করবে না। আর কেউ বাইরে থেকে এসেও এরকম কিছু করবে না। ইন্সপেক্টর সাহেব, আমরা তো ওদের মন থেকে ক্ষমা করে দিয়েছিলাম, মেনে নিয়েছিলাম। মনের কোনো ভরসা নেই প্রতাপ সিং বাবু, মনে অনেক গভীর অন্ধকার খাত থাকে। 2-4 বছর পর অগ্নুৎপাত হতেই পারে। যাক, ছেড়ে দিন। আপনার ছেলে কোথায় গেছে, কি কাজে গেছে বলুন? ঠিক করে বলে যায়নি। আপনার ছেলে কোথায় গেছে, কি কাজে গেছে বলুন? ঠিক করে বলে যায়নি। স্যার, মল্লিকার ফোন রেকর্ড চেক করেছি স্যার। এতে শেষ নাম্বার ওর খুড়তুতো বোন রোমার। রোমা কোথায় থাকে? স্যার, ও দিল্লিতে থাকতো, কিন্তু ওর ফোন বন্ধ আছে স্যার। ওর বাড়ি গেছিলে? তালা বন্ধ আছে স্যার। ওর সাথে আর কেউ থাকে? ও দিল্লিতে একা থাকতো। ওর গোটা ফ্যামিলি ওয়াজিরপুরে থাকে স্যার। মল্লিকার বাবার ছোট ভাই হচ্ছে রোমার বাবা বীরেন্দ্র স্যার। देखो इंस्पेक्टर, हमें शमशाने भी जायनी, কারণ আমি মণ্ডপেও যাইনি। আমি ওই শাদির একদম বিরোধী ছিলাম, আর আজ भी বিরোধেই আছি। জাতের জন্য? জাত ছাড়া আছে কি? আরে গুজ্জর সমাজের লড়কি রাজপুতদের ঘাট চলে গেল, এর মানে আপনি কি বুঝবেন? আমি শুধু আইনের ভাষা বুঝি বীরেন্দ্র বাবু, আর আমাদের দেশের আইন জাতিভেদকে অপরাধ মনে করে। যাক, বাদ দিন। আপনার মেয়ে রুমা কোথায়? আমি জানি না। আর আপনার আরেক মেয়ে খুশি? আরে বললাম তো আমি জানি না। আপনার দুটো মেয়েই নিরুদ্দেশ, আর আপনি কিছুই জানেন না? আমি ওদের নিজের লড়কি মনেই করি না। যখন থেকে ওরা দুজনে আমার বড় দাদার লড়কি মল্লিকার মতো নিলাজ হয়ে গেছে, আমি ওদের সাথে সম্পর্ক রাখিনি। কিন্তু আপনার ছেলে জয়দীপ, তার সাথে তো সম্পর্ক আছে। 3 দিন আগে ও রুমার সাথে কথা বলেছিল। কই থাকবে কথা? বলেছিল না, বলেছে। জয়দীপ কোথায়? নিজেই খুঁজে নিন, যান। আচ্ছা, আমরা ওকে নিজেরাই খুঁজে নেব। আপনি শুধু একটা কথা মনে রাখবেন, লুকিয়ে থাকা লোকেদের আমরা নিজেদের পদ্ধতিতে খুঁজি, তখন আমাদের সামনে এসে কাঁদবেন না। রাম রাম। চল রাজদীপ। খুব গোলমেলে মামলা। রঞ্জিত আর মল্লিকার মা বাবা বিয়েটা মেনে নিয়েছিল, কিন্তু মল্লিকার কাকা বীরেন্দ্র বিষ পুষে রেখেছে এখনো। আর স্যার, মল্লিকার ভাই পুলকিত আর রুমার ভাই জয়দীপ দুজনেই নিরুদ্দেশ। রুমারও কোনো কন্ট্যাক্ট নেই। অদ্ভুত ফ্যামিলি ড্রামা। জাতের বাতা টপকে বিয়ে হলো, তারপর 4 বছর পর ব্যাপারটাকে খোঁচানোর কি মানে হয়? আমার মনে হচ্ছে রোমা কিছু না কিছু জানে, তাই ওকে উধাও করে দিয়েছে। তুমি একটা কাজ করো দিওয়ান, ওয়াজিরপুরে তুমি ভালো করে তল্লাশি করো। রোমা, রঞ্জিত আর মল্লিকা, এদের সমস্ত গল্প জোগাড় করো, কারণ এই গল্পগুলো থেকেই আমরা এই কেসের সূত্র পাব। আমি তো কি স্যার, আমার বাপ দাদাও এখানে জন্মেছে আর এখানেই মরেছে। আমিও এখানে মরবো স্যার। মরেছে তো তোমার গ্রামের লোক। রঞ্জিত আর মল্লিকা দুজনেই দিল্লিতে মারা গেছে, আর সেটাও আবার যৌবনে। যৌবনই তো ঝামেলা স্যার। যৌবন খুব ফালতু জিনিস, পাগল করে দেয়। না হলে নিজের সমাজের বাইরে গিয়ে কেউ বিয়ে করে? জাতপাত নিয়ে কি শত্রুতা চলতে পারে? শত্রুতা নেই স্যার, ওঠা বসা আছে, একসাথে ব্যবসা চলে, কিন্তু মেয়ের বিয়ে কখনোই না স্যার। দেখুন না, রাস্তার ওপারই রাজপুতদের পাড়া, এদিকে ব্রাহ্মণদের, ওদিকে গুর্জরদের, আর ওইদিকে মুসলমানরা আছে, তাদের আলাদা সমাজ। আর গ্রামের বাইরে ছোট জাতের লোকেরা থাকে, আর গ্রামের লোকেরা সব সমাজের মধ্যে নিষেধের বেড়া দিয়ে দিয়েছে স্যার। আর ওই দুজন পাগল ওই বেড়া ছেলেবেলায় পার করে ফেলেছিল। রাজপুতদের ছেলে রঞ্জিত আর গুর্জরদের মেয়ে মল্লিকা। আমি ভাবছিলাম তুমি নিজের বাড়িতে বলে দিতে পারো। না বাবা, আগে তুমি তোমার বাড়িতে বলবে, যাতে তোমার বাড়ির লোক আসে আমার হাত চাইতে। আহা, তুমি তো জানো তার আগে আমার হাত পা কেটে ফেলে রাখবে। হ্যাঁ,
আর আমাকে তো যেন পুজো করবে না বাবা, যদি পাপা জানতে পারে না তো ব্যাস উনি তো আমার জিভই কেটে ফেলবেন। আরে পাগল, লেখাপড়া শিখেছো, এটা তো বোঝো যে তেল আর জল এক হতে পারে না। আরে কাকা, এই ভালোবাসা না আকাশ আর মাটি এক করে দিতে পারে। তাহলেই জাতপাত এমন কি ব্যাপার? আরে জাত হচ্ছে সমাজের স্তম্ভ, তোমাকে তো সেখানেই থাকতে হবে। বজিরপুরের বাইরেও অনেক বড় পৃথিবী আছে, আমরা যেখানে খুশি থাকতে পারি। আর যখন দুজন প্রেম করে তাদের গোটা পৃথিবী আপন মনে হয়। আরে পৃথিবীতে বাঁচলে তো আপন মনে হবে নাকি? অসময়ে মরার থেকে ভালো একে অপরকে ভুলে নিজের মতো করে বাঁচো। না আমরা অসময় মরবো আর না একে অপরকে ভুলতে পারবো। আমরা তেল আর জলকে এক করে দেখাবো। কি বলবো স্যার, আমি ওদের অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু দুজনেই পাগল ছিল। আচ্ছা, ভালোবাসার ভূত চেপেছিল। ওরা দুজনে নিজের বাড়িতে কথা বলেছিল। আর তারপর কি হলো? তারপর এত মেরেছিল স্যার, ভাবলে গায়ে কাঁটা দেয়। এটা তোমাদের শেষ চা, এর দাম দিতে হবে না, আর এখান থেকে চলে যাও। আর দেখছো কি পাগলরা, তোমাদেরকে আমার দোকানে বসতে কেউ দেখলে তোমাদের সাথে আমাকেও জ্যান্ত পুড়িয়ে মারবে। চা শেষ করো আর সাথে সাথে গল্পটাও, আর চলে যাও। ঈশ্বরকে ধন্যবাদ, এই দুজনকে নিয়ে গ্রামে কোনো দাঙ্গা হয়নি স্যার। বিয়েটা তো হয়েছিল নাকি? হ্যাঁ হয়েছিল তো। রোমা মল্লিকার খুড়তুতো বোন, শুনেছি ওই দুজনকে পালাতে সাহায্য করেছিল। ফালতু কথা বলিস না মল্লিকা। দাঙ্গা হাঙ্গামা করার জন্য এদের তোদের লাভ স্টোরির দরকার নেই। একটা পানের পিক, একটা দেওয়ালির বাজি আর একটা ঘুড়ি, এরকম হাজার একটা বাহানা আছে এদের কাছে। আমার মাথায় কিচ্ছু আসছে না রোমা, খুব খুব ভয় করছে। তুই একটা কাজ করছিস না কেন? রঞ্জিতের সাথে দিল্লি চলে যা। ওখানে যাবার পর তুই নিজে নিজেই সব বুঝতে পেরে যাবি। না না, ওরা ওরা আমাদের খুঁজে নেবে। আর যদি ওরা ওরা রঞ্জিতকে কিছু... দিল্লি কি কোনো ছোট জায়গা যে খুঁজে নেবে? আর যদি রঞ্জিতের কথা এত ভাবিস তাহলে করে নেবে নিজের জাতে। আমি রঞ্জিতের সাথে পালিয়ে ওকে বিয়ে করে নেব। রোমা শোন, এত ভাবিস না। এত দূর চলে এসেছিস আর পিছনে তাকাবার প্রশ্নই ওঠে না। একটাই জীবন, আর কখনো ফিরে আসবে না। আর তোর সাথে তো তোর ভালোবাসাও আছে না? এই ভালোবাসাকে কখনো মরতে দিস না, বুঝেছিস? চল যা। সত্যি করে বল, কোথায় রঞ্জিত আর মল্লিকা? আমি জানি না। জানিস না? তোর মল্লিকার সাথে কথা হয়েছিল, লাস্ট কল তোরই ছিল, আর তারপর থেকে ওর মোবাইল বন্ধ করে দিয়েছে। শেষবার জিজ্ঞেস করছি, বলে ফেল। আমিও লাস্ট টাইমই বলছি, আমি জানি না। জানিস না? বল আরে জানিস বাবা, না? তুই ওকে ছেড়ে দে। ভুল তো আমার, ও বড় হবার আগেই ওকে শেষ করে দিলে না, এই দিনটা দেখতে হতো না। अभी কিচ্ছু ক্ষতি হয়নি দাদা, সারা এলাকা খুঁড়ে ফেলবো। বেঁচে যাবে কোথায়? হ্যাঁ, তুই ছেড়ে দে বিরু। না, এবার তো ছাড়বো না। এখন গুজ্জারের লড়কি রাজপুতের ঘর যাবে না। তুমি মন শক্ত রাখো, আমি এর ছাল তুলে নেব। স্যার, রোমাকে খুব টর্চার করা হয়েছিল, কিন্তু মুখ খুলেনি ও। আর দিল্লি গিয়ে রঞ্জিত আর মল্লিকা বিয়ে করে নিল, আর ওর বাড়ির লোক মেনেও নিল না স্যার, গজেন্দ্রর ভাই বীরেন্দ্র এই বিয়েতে কখনোই মত দেয়নি, আশীর্বাদ দিতেও আসেনি। সমস্ত দোষ তো রোমাকে দিচ্ছে। তাই রোমা নিজের বাড়ি ছেড়ে দিল্লিতে চলে আসে। আমি একটা কথা বুঝতে পারছি না, যখন সব সেটেল হয়ে গেছিল তখন 4 বছর পরে আবার নতুন করে শত্রুতা করার কি কারণ? কিছু তো একটা আছে। কিছু না স্যার, অনেক কিছু আছে। রোমার ছোট বোন খুশি, মানে বীরেন্দ্রর ছোট মেয়ে, ওরও অন্য কোনো জাতের ছেলের সাথে প্রেম হয়ে গেছে স্যার। হয়েছে কি, খুশি আর বিবেক লুকিয়ে বিয়ে করে নিয়েছে। ও, তাই রোমাকে দায়ী করা হচ্ছে। কি হয়েছিল রোমার সাথে, সে কোথায় ছিল আর কি অবস্থায় ছিল? পুলিশ এই সাহসী মেয়েটার খোঁজে সর্বশক্তি প্রয়োগ করলো।
পিসিআর নম্বর 6 রিপোর্টিং স্যার। পিসিআর নম্বর 6 রিপোর্টিং স্যার। স্যার এখানে একটা স্যান্ট্রো গাড়িতে একজন মহিলার লাশ পাওয়া গেছে। মেডিকেল ইউনিটকে এক্ষুনি এখানে পাঠান। অশোকা বিহার ফেজ নম্বর 1। স্যার পিসিআর 6 থেকে ইনফরমেশন এসেছে স্যার, একটা লাশ পাওয়া গেছে যার মুখটা রোমার সাথে মেলে স্যার। রোমা দিদি, রোমা দিদি, রোমা দিদি ওঠো না বাবা, রোমা দিদি ওঠো না বাবা, বাবা এদিকে এসো, বাবা এদিকে এসো, এদিকে এসো। মৃত্যু একইভাবে হয়েছে যেভাবে রঞ্জিত আর মল্লিকার হয়েছিল। গুলি মাথা ফুঁড়ে গেছে। একই বন্দুক থেকে? একই বন্দুক থেকে। বডির ডিকম্পোজিশন থেকে এটা অনুমান করা হচ্ছে যে মৃত্যু প্রায় 48 থেকে 50 ঘন্টা আগে হয়েছিল। মানে 2 দিন আগে? ইয়েস স্যার মল্লিকা আর রঞ্জিতের খুনও 2 দিন আগেই হয়েছে স্যার। বাবু, তোমার দাদা জয়দীপ আর জেঠুর ছেলে পুলকিত মিলে রঞ্জিত, মল্লিকা আর রুমাকে খুন করেছে। রাজু, আমাকে কথা দে, জয়দীপের মতো কখনো পড়াশোনা ছেড়ে দিবি না, লেখাপড়া করবি, বড় হবি। হ্যাঁ দিদি, প্রমিস। আর মহিলাদের সাথে ভদ্রভাবে ব্যবহার করবি, কখনো গায়ে হাত দিবি না। জানিস না? বল, জানিস না? হ্যাঁ দিদি, জয়দীপদের মতো কখনো হাত তুলব না। মল্লিকা দিদির ব্যাপারটা নিয়ে বাবা আগে থেকেই রেগেছিল দিদির ওপরে, কিন্তু তারপর যখন ও খুশিকে সাহায্য করলো তখন বাবা জয়দীপ দা খুব রেগে গেল। ওরা খুশির মডেলিং আর ওর বয়ফ্রেন্ড দুটোরই ঘোর বিরোধী ছিল। এই রোমা আমার লড়কি হতেই পারে না, কোনো মতেই না। ওকে মল্লিকার কাহানির পরেই মাথা ভেঙে মেরে ফেলা উচিত ছিল আমার। এই বিয়েটা হতে দেওয়াই উচিত ছিল না বাবা। ওই রঞ্জিতকে আলাদা করে ওর এক একটা হাড় ভেঙে দিতে হতো। কাকা, এ আমি কি শুনছি? খুশি রোমার সাথে পালিয়ে গেছে? শুনেছিস তো পুচ্ছিস কেন সালে? গাঁও মে মিঠাই বিলি কর। কাকা তুমি আমার উপর রাগ করছো কেন? কারণ তুই আর তোর বাপ যাতে নাক কেটে দিয়েছিস। যদি তোর বহনের শাদি ওই রাজপুত ছোড়ার সাথে না হতো তো আজ খুশি বাড়ি থেকে পালাবার সাহস পেত না। তোরা ওই সময় নরম হয়ে গেলি, তাই গাঁয়ের সব লড়কি হিরোইন হতে চলেছে। কাকা আমায় ক্ষমা করে দাও, আমিও মল্লিকা দিদির বিয়ের ঘোর বিরোধী ছিলাম, কিন্তু আমি কি করব? ওই বাবা নরম হয়ে গেল, তাই আমাকে চুপ করে থাকতে হলো। তাহলে আপনি চুপ করে থাক, হাতে চুরি পরে নে আর ঘাগড়া বানিয়ে নে দুজনে, আর গিয়ে সমাজের খোটা শোন, আর কপালে লিখে নে আমরা নপুংসক, আমরা নিজেদের জাতটাকে বেচতেছি। এসো এসো, আমরা আমাদের মা বহনের দলাল দলাল। এসব নকরা দেখাস না, গিয়ে কোনো নাটকে দেখাস, বুঝেছিস? আর যতক্ষণ এই সমাজের উপর লাগা কলঙ্ক না ধুচ্ছে ততক্ষণ তোদের পাপ মিটবে না। যা। আমি রোমা দিদি আর খুশি দুজনকেই সব বলতে চেয়েছিলাম যে কি হচ্ছে, কিন্তু ওরা দুজনেই নাম্বার বদলে ফেলেছিল। তুমি মল্লিকাকে ফোন করলে না কেন? স্যার, আমার মল্লিকা দিদির সাথে 4 বছর কোনো যোগাযোগ নেই। আমার কাছে কোনো নাম্বার ছিল না স্যার, যদি থাকতো আজ এই দিন দেখতে হতো না স্যার। আমি জেলেও কিছু করতে পারলাম না স্যার, কিছু না। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, সব শেষ হয়ে গেল। এক কাজ করে দিওয়ান। স্যার, পুলকিত আর জয়দীপের ছবি সারা দেশে ছড়িয়ে দাও। নিউজ চ্যানেল, সংবাদপত্র, ইন্টারনেট, সব জায়গায়, বিশেষ করে দিল্লি, ইউপি, রাজস্থান আর হিমাচল। ওদের পেছনে এমন আগুন লাগাও যেন বাপ বাপ বলে ধরা দেয়।
কলঙ্ক, ইতিহাস বানাতে চলেছিল। আর নিজেরা ইতিহাস হয়ে গেছে। আর এই ইতিহাসকে মনেই বা কে রাখে? এই দুই খুনির কথা শুনে রক্ত গরম তো হয়ে যায় বটে, কিন্তু এদের কথায় তো একটা সত্যতা আছে, যে আমরা সবাই জাতিবাদের ভয়ঙ্কর ইতিহাসকে চোখের পলকে ভুলে যাই। এই দুজন সেই ইতিহাসের পাতায় আরো একটা অধ্যায় জুড়ে দিয়েছিল, নিষ্ঠুরতার আরেকটি খুঁটি পুঁতে দিয়েছিল। আচ্ছা এটা বলো, সিমলাতে আমার সাথে স্পেশাল কি করবে? সেটা তো আমি শিমলা গিয়েই বলবো। তো ঠিক আছে, যা করবে এমন স্পেশাল করবে যাতে আমরা যখন পঞ্চমবার সিমলা যাব, দুজন নয় 3 জনে সিমলা যাব। তুমি, আমি আর আমাদের জুনিয়র মল্লিকা। যদি মল্লিকা আর রঞ্জিত প্রাণে বেঁচে থাকতো, তাহলে ওদের সন্তানরা ইতিহাস তৈরি করত। তারা না গুর্জর হতো না রাজপুত, তারা শুধু মানুষ হতো, যারা সব মানুষকে সমান দেখত। কিন্তু বাস্তব হলো যে ওরা এই পৃথিবীতে আসবেই না, কারণ ভালোবাসাকে খুন করা হয়েছিল। খুন করেছে, আপনার লজ্জা করছে না? আরে লজ্জা তো তাদের করা উচিত যারা নিজেদের জাতে নাক কেটেছে। তাহলে আপনি এই খুন সমর্থন করেন? দেখ ভাই, তোদের আইন একে খুন বলুক, আমি একে ধর্মযুদ্ধ বলবো। গোত্রের পবিত্রতা আর জাতের মর্যাদার জন্য দুটো ছেলে নিজেদেরকে একদম বলি দিয়ে দিয়েছে। স্যার। দেখ, তোর আইন আমাকে যা খুশি সাজা দিক আমার ডর লাগে না, কিন্তু একটু কথা মনে রেখো, এই যুদ্ধ কখনো শেষ হবে না। আগামী প্রজন্ম আমাকে, জয়দীপকে আর পুলকিতকে দেখে উদ্বুদ্ধ হবে। আর যা কিছু হয়েছে সব উপরওয়ালার ইচ্ছায় হয়েছে, ওনার কাছে আমরা কোনো পাপ করিনি। এটা ধর্মযুদ্ধ, কোনো পাপ না, কোনো পাপ করিনি। এটা ধর্মযুদ্ধ, আগামী প্রজন্ম আমাদের বলিদান মনে রাখবে। জ্যাম হয়ে গেছে মনে হচ্ছে। আরে জয়দীপ, আরে ভাই আমরা তো ফেমাস হয়ে গেছি, আর মনে হচ্ছে এরা আমাদের জন্যই দাঁড়িয়ে আছে। ভয় করছে নাকি আমার ভাইয়ের? ভাই বিন্দু মাত্রও না, শুধু একটাই দুঃখ থেকে গেল, যে খুশি আর বিবেক দুজনে মরার হাত থেকে বেঁচে গেল। বলুন স্যার, আমাদের খুঁজতে কেন এত কষ্ট করছেন? আমরা তো নিজেরাই আপনাদের কাছে চলে এসেছি। চলুন, কোথায় যেতে হবে? স্যার, আপনাকে কোনো প্রশ্ন করতে হবে না, সব স্টোরি বলে দিচ্ছি ওয়ার্ড টু ওয়ার্ড। স্যার, জয়দীপদাকে আমিই নিয়ে গেছিলাম রঞ্জিতদার সাথে দেখা করাতে। কি করছিস ভাই পুলকিত? মেরে দে কুত্তাটাকে। ওখান থেকে সোজা আমরা রঞ্জিতের বাড়ি যাই। দিদি, বাবার খুব খারাপ লাগছে রোমা আর খুশির সঙ্গে ঝগড়া করে। উনি খুব কষ্ট পেয়েছেন, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। বলছিলেন মেয়েদের বাড়িতে ফিরিয়ে আনতে, উনি সব কিছু মেনে নেবেন। ব্যাস দিদি, তোমরা বাড়ি চলো দিদি। আরে এ তো খুব খুশির কথা। রোমা শুনলে ওর কত ভালো লাগবে। আমি ওকে এক্ষুনি ফোন করছি। দাদা, হ্যালো রোমা, জয়দীপ। জয়দীপ, তুই আমার নাম্বার কোত্থেকে পেলি? মল্লিকা দিদি দিয়েছে, আমরা ওর বাড়িতেই আছি। তোমরা ওখানে কি করছো? বাবা তোর কাছে ক্ষমা চাইতে চান, উনি ভুল করেছেন আর আমিও। ক্ষমা করলে সেটা তোর মহত্ব হবে রোমা। এরম ভাবে বলিস না জয়দীপ। তাহলে কি ক্ষমা করছিস দিদি? তুই জানিস না জয়দীপ, এটা আমার আর খুশির জন্য কতটা গুরুত্বপূর্ণ। দিদি, বাবা 2-3 দিন ধরে কিচ্ছু খায়নি, শুধু খিদে চলেছে। খুশি তো খুশিতে পাগল হয়ে যাবে এটা শুনে যে বাবা ওকে আর বিবেককে মেনে নিয়েছে। কি হলো জয়দীপ? পুলকিত, জয়দীপ,
ব্যাস খুশি আর বিবেক বাকি আছে। বাকি আছে? কে বাকি আছে? আপনি তো জানেনই স্যার, কিন্তু তাও আমি বলে দিচ্ছি, ওদের আমাদের হাতে মরা বাকি থেকে গেল, আমাদের হাতে। আর আমাদের বাকি রয়ে গেল ওদের মাথায় গুলি মারা। তোমাদের দুজনের একটুও খারাপ লাগছে না? লাগছে তো স্যার, খুব খারাপ লাগছে। মরে গেলে শান্তি পেতাম। আমাদের সম্মানের প্রশ্ন ছিল, ব্যাস ব্যাস এই একটা খামতিই রয়ে গেল। তোমাদের নিজেদের বোন ছিল, তোমাদের রাখি বাঁধত, তোমাদের কাছে সুরক্ষার আশা করত। আরে আশা তো আমরাও করতাম, কিন্তু জাতের রক্ষা কে করতো? কিসের জাত, কি সমাজ, কি সম্মান? হ্যাঁ, তোমাদের শুধু একটাই জাত, আর তা হলো অপরাধীর জাত। আর তোমাদের সম্মান এবার ফাঁসির দড়িতে ঝুলবে। আরে স্যার, মামলা তো শুরু হতে দিন, তারপর দেখবো আমাদের জাতের সাথে কে টক্কর নেয়। আরে 6টা রাজ্যের সরকার আমাদের ভোটের ভিক্ষার সাহায্যে টিকে আছে। ভোট বসে গেলে সরকারও বসে যাবে। দিওয়ান নিয়ে যা এদের আমার সামনে থেকে, না হলে আমি এদের কিন্তু গুলি করে মারবো। নিয়ে যা। আদালতে পুলকিত নিজের স্টেটমেন্ট পাল্টে ফেলে। সে বলে যে সে ষড়যন্ত্রে যুক্ত তো ছিল, কিন্তু ও নিজে কাউকে মারেনি। খুশি আর বিবেককে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে, কিন্তু এই প্রোটেকশন কতদিন চলবে? সারা জীবন? এর কি গ্যারান্টি আছে যে ওরা দুজন অন্য কোনো জাতিবাদী উন্মাদের শিকার হবে না? আমাদের দেশের সংবিধান আর আইন কোনো দ্বিমত ছাড়াই জাতিবাদ আর এই ধরনের খুনের সমস্ত রকমভাবে বিরোধী। তাহলে আমাদের পলিটিশিয়ান আর প্রশাসন এই ধরনের অসহায়তা সবসময় কেন দেখায়? আর কত নির্দোষ লোকের খুনকে উপেক্ষা করে চলবে এই ভোট ব্যাংক পলিটিক্স? সামাজিক পরিবর্তন আর এডুকেশন তো চাই, কিন্তু তার থেকেও বেশি চাই একটা লৌহ মুষ্টি, যা জাতিবাদের বিষাক্ত ফনাটাকে উঠতেই দেবে না। আপনাদের সাথে আবার দেখা হবে। নিজেদের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।